21 জুলাই দুপুর 1টা উত্তরার আকাশে এক যুদ্ধবিমানের শব্দ এবং মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে গেল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শান্ত প্রাঙ্গণ পরিণত হল এক দগ্ধ বিভীষিকায়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক কেউই প্রস্তুত ছিল না এমন এক দিনের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল এক গভীর পরিকল্পনা? ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি খুব নিচু দিয়ে উঠছিল। বাচ্চারা জানালায় তাকিয়ে বিস্মিত, কেউ কেউ ভিডিও করছিল। হঠাৎ একটানা 3 বার শব্দ হলো। তারপর জ্বলন্ত আগুন আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেল স্কুলের পুরো ক্যান্টিন এলাকা। মাহেরিন ম্যাম নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন শিক্ষার্থীদের। তার শেষ কথাগুলো ছিল, তারা আমার নিজের সন্তানের মতো, আমি তাদের একা ফেলে যেতে পারবো না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন প্রশিক্ষণ চলাকালীন এই যুদ্ধবিমান ঢাকার জনবহুল একটি স্কুল ভবনের দিকে গিয়ে বিধ্বস্ত হলো? যান্ত্রিক ত্রুটি, নাকি কিছু গোপন তথ্য গোপন রাখা হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, F-7 BGI যুদ্ধবিমানগুলোর অতীত রেকর্ডে বারবার এসেছে ইঞ্জিন সমস্যার কথা। তবে এই বিমানের কন্ট্রোল সিস্টেম কাজ না করলে পাইলট ইজেক্ট করতে পারেন না, এই যুক্তিও খণ্ডাচ্ছেন অনেক বিশ্লেষক। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, পাইলট কেন শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বলেননি? এয়ার ট্রাফিক কন্ট্রোল কই ছিল? এমনকি কোনো লক্ষ্যবস্তু হিসেবে মাইলস্টোন কলেজ ছিল? ঢাকা শহরে শুধু এই বছরেই 4 বার মিলিটারি প্রশিক্ষণের সময় নিচু ফ্লাইট নিয়ে অভিযোগ উঠেছে। কিন্তু কেন এই বিষয়গুলো অগ্রাহ্য করা হলো? একটি মহল দাবি করছে, এই দুর্ঘটনা আসলে একটি কাভার আপ, এমনকি এটি একটি ডাইভার্শন অপারেশন। উদ্দেশ্য ছিল ভিন্ন কিছু। আর স্কুলে আঘাত ছিল ভুলে নয়, বরং হিসেব করেই ছোড়া টার্গেট। হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। সরকার বলছে তদন্ত চলছে, বিমান বাহিনী বলছে এটি শুধুই প্রশিক্ষণকালীন ত্রুটি। কিন্তু এতগুলো মৃত্যু, এত শিশু, এত স্বপ্ন কি শুধুই ত্রুটি বলে ধামাচাপা দেওয়া যায়? আমরা এখনও জানি না এই ট্র্যাজেডির পেছনে আসল সত্যটা কি। এটা কি শুধু দুর্ঘটনা, নাকি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের পরিণতি? আসুন দেখি এই ঘটনায় কিছু অস্বাভাবিক তথ্য। 1. পাইলটের অতীত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নতুন, তরুণ, প্রতিশ্রুতিশীল। এটাই ছিল তার প্রথম একক ফ্লাইট। কিন্তু কিছু প্রতিবেদন বলছে, এই ফ্লাইটের জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। প্রশ্ন হলো, কেন তাকে একাই পাঠানো হলো, আর তাও ঢাকার মতো জনবহুল অঞ্চলে? 2. কেন শিক্ষা প্রতিষ্ঠানকে এড়িয়ে যাওয়া হয়নি? জানতাম ট্রেনিং ফ্লাইটগুলো সাধারণত নদীর পাশ বা ফাঁকা অঞ্চল বরাবর পরিচালিত হয়। তাহলে কেন মাইলস্টোন কলেজের ওপর দিয়েই যাওয়া হচ্ছিল? 3. কেন ইজেকশন হয়নি? বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে যে নিচু উচ্চতার কারণে ইজেকশন সম্ভব ছিল না। কিন্তু পাইলট তৌকির বিমানটিকে প্রায় 3 মিনিট ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। এই সময়টাই কি ইজেকশনের কোনো সুযোগই ছিল না? অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে, এয়ারফোর্স বা প্রশাসন থেকে কোনো পূর্ব সতর্কতা ছিল না। যদি জানা যেত প্রশিক্ষণ ফ্লাইট চলছে, তাহলে অনেক কিছু প্রতিরোধ করা যেত। আমাদের সোর্স বলছে, এই ঘটনার একদিন আগেই ঢাকা উত্তরার কিছু এলাকায় সামরিক মুভমেন্ট বেড়ে গিয়েছিল। এমনকি ঘটনার আগ মুহূর্তে স্কুল সংলগ্ন এলাকায় ইন্টারনেটও কয়েক সেকেন্ডের জন্য স্লো হয়ে যায়। কেন? সব তথ্য কি সত্যি দুর্ঘটনার দিকে ইঙ্গিত করছে, নাকি এই বিধ্বস্ত আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য আড়াল করতে পরিকল্পিত এক নাটক? এত মৃত্যু, এত কান্না, তদন্ত কমিটি কি সত্যি সেই মায়েদের সামনে দাঁড়িয়ে বলবে, আমরা ভুল করেছি, নাকি সব চাপা পড়ে যাবে কিছু নম্বর, কিছু রিপোর্ট আর প্রেস ব্রিফিংয়ের শব্দে? আমরা থামছি না, আমরা যাচ্ছি আরও গভীরে। এটা শুধুই একটা দুর্ঘটনা? তাহলে কেন এত প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না? শুরু করি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে। ঘটনার সময় কন্ট্রোল টাওয়ার থেকে পাইলট তৌকির ইসলামের সঙ্গে শেষ যে যোগাযোগ হয়েছিল, সেটি রেকর্ড করা হয়নি, বা বলা হচ্ছে অডিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই প্রশ্নটা উঠছে, বাংলাদেশের এয়ারফোর্স কিভাবে এত স্পর্শকাতর ট্রেনিং মিশনে এমন যোগাযোগ রেকর্ড রাখতে ব্যর্থ হলো?
আমাদের হাতে এসেছে একটি অপ্রকাশিত রিপোর্ট, যেখানে বলা হয়েছে ঘটনার 48 ঘন্টা আগে একটি সামরিক নির্দেশনা ছিল যে ঢাকা শহরের ওপর দিয়ে কম উচ্চতায় ফ্লাইট চলবে না। তাহলে এই ফ্লাইট চলল কেন? 3টি সম্ভাব্য ব্যাখ্যা উঠে এসেছে। 1, মিসকমিউনিকেশন, তবে সেটা তো এমন বড় সিদ্ধান্তে হওয়া সম্ভব নয়। 2, ট্রেনিং এরর, প্রথম একক ফ্লাইট কন্ট্রোল ছাড়াই। 3, ডেলিভারেট ডিভার্সন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা। আমাদের সূত্র বলছে পাইলট তৌকির ইসলামকে নির্দিষ্ট করেই ওই দিন ওই রুটে পাঠানো হয়। তারপর প্রশ্ন ওঠে, কেন তাকে এমন একটি ঝুঁকিপূর্ণ ট্রেনিং দেওয়া হলো, আর কেনই বা তাকে সহকারী পাইলট দেওয়া হয়নি? আরও চমৎকার তথ্য, তৌকির ইসলামের পরিবার প্রথমে বলেছিল তিনি কোনো সমস্যায় ছিলেন না, কিন্তু হঠাৎ 1 সপ্তাহ আগ থেকে তার আচরণ বদলাতে শুরু করে। একটি অভ্যন্তরীণ রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছে তৌকিরের আগের 2টি সিমুলেটর টেস্টে সে বিস্ময়করভাবে ফেল করেছিল, কিন্তু এর পরেও তাকে অনুমতি দেওয়া হয়েছিল। এইবার আসুন দেখি কারা লাভবান হলো এই দুর্ঘটনার মধ্য দিয়ে। 1 শ্রেণীর প্রতিরক্ষা চুক্তি পেছানোর সুবিধা পেল। দুর্ঘটনার পরে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের নতুন যুদ্ধবিমান চুক্তি স্থগিত করা হয়। এই চুক্তি বাতিল হলে তৃতীয় একটি দেশ চায় সেই জায়গায় ঢুকতে। 2 বিমানের পার্ট সাপ্লায়ার পরিবর্তনের গুঞ্জন। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ওঠে যারা একাধিক এয়ারক্রাফটের পার্টস দিয়ে আসছে এবং যারা বর্তমানে তদন্তে অফিসিয়ালি দায়মুক্ত। কিন্তু একাধিক পাইলট রিপোর্ট করেছিল সেই সাপ্লায়ারের পার্টস সমস্যা করত। 3 রাজনৈতিক ক্ষতি ঢাকার সুযোগ। ঘটনার মাত্র 5 দিন আগে এক চাঞ্চল্যকর দুর্নীতি মামলা শুরু হয়েছিল উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে। এই বিমান দুর্ঘটনা পুরো গণমাধ্যমের মনোযোগ সরিয়ে নিয়ে যায় অন্যদিকে। এই ঘটনা যদি কেবল একটা দুর্ঘটনা হতো, তাহলে কেন এত তথ্য গায়েব? কেন তদন্ত প্রতিবেদনের একাধিক পৃষ্ঠা ক্লাসিফাইড? কেন তৌকিরের ব্ল্যাক বক্স তথ্য আজও প্রকাশ করা হলো না? এটা দুর্ঘটনা না পরিকল্পিত কিছু আমরা হয়তো এখনো জানি না, কিন্তু এটা জানি এই মৃত্যু শুধু আগুনের নয়, এটা এক নীরব অদৃশ্য আগুন যা সত্যকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ধোঁয়ার মধ্যে থেকে ধীরে ধীরে ফুটে উঠছে মোহেরিন ম্যামের ছবিটা। পেছনে ভেসে আসছে একটি শিশুর প্রশ্ন, মা, আমরা কি কখনো জানতে পারবো কেন আমাদের স্কুলে আগুন লেগেছিল?